রূপনগর নামক বনে বাস করত মিলি নামের ছোট্ট একটি শিয়ালকন্যা। মিলির বয়স ছিল 6 বছর। ছোট্টবেলায় মিলির বাবা অন্য একটা বনে গিয়েছিল কাজের খোঁজে। এরপর থেকে মিলির বাবার আর কোনো দেখাই পাওয়া যায়নি। মিলির বাবা আজও বেঁচে আছে কিনা মরে গেছে তা কেউই জানে না। এরপর থেকে মিলির মা তাকে অনেক কষ্ট করে বড় করে তুলছে। মিলির মা অন্যের বাড়িতে কাজ করে যা আয় করত তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে মা মেয়ের দিন কাটতো। একদিন সকালবেলা, মা, ও মা, বলছি আমার স্কুলের টিফিনটা রেডি করেছো তো? আমার স্কুলের সময় হয়ে এসেছে। কে গো মা, তুমি শুনতে পাচ্ছ? হয়েছে হয়েছে, আর চিৎকার চেঁচামেচি করতে হবে না তোকে। তোর যে টিফিন দিতে হবে তা আমার ভালোই মনে আছে। এই যে, ধর তোর টিফিন। কি ব্যাপার বলো তো মা? টিফিন বক্সটা আজকে এত ভারী ভারী লাগছে কেন বলো তো? আজও কি তুমি আমাকে নুন আর পান্তা দিয়েছো? সাথে আবার মরিচ দিয়েছো নাকি বলো তো? হ্যাঁ রে মা, তোকে দেবার মতো আর কিছু যে আমার নেই। এই পান্তাটুকু ছাড়া আর কোনো খাবার যে ঘরে নেই সোনা। তোকে আর কি দেবো আমি খেতে, বল তো? দূর মা, তুমি পান্তা দিয়েছো তাতে আমি খুব খুশি মা। তুমি আমার জন্য অন্যের বাড়িতে কত কষ্ট করো, আর আমি তোমার জন্য এতটুকু কষ্ট করতে পারবো না? তা কি কখনো হয় নাকি বলো তো? তবে তুমি দেখো, একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আমার সোনা মেয়ে, তাই যেন হয় রে মা। এবার যা, তুই স্কুলে চলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। এরপর মিলি স্কুলে চলে যায়, আর মিলির মা মিনতি চলে যায় বাঘিনীর বাড়িতে কাজ করতে। মিলি স্কুলে গিয়ে দেখে টিচার ক্লাস নিচ্ছেন। তখন মিলি বলে, ম্যাম, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ মিলি, নিশ্চয়ই, এসো। তো আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? ম্যাম, আমার মা টিফিন দিতে একটু দেরি করেছে তো, তার উপরে আবার এতটা পথ স্কুলে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে মিলি, ভেতরে এসো। এরপর মিলি ক্লাসে চলে আসে আর বেঞ্চে বসে পড়ে। তখন মিলির বড়লোক সহপাঠী বেলি বলে ওঠে, ও বাবা, এই গরিব মেয়েটার শরীর থেকে কি বিচ্ছিরি গন্ধ আসছে। এরা যে কেন স্কুলে ভর্তি হয়েছে কে জানে। ইচ্ছে করছে অন্য বেঞ্চে গিয়ে বসে পড়ি, কিন্তু এমনটা করলে তো ম্যাম আবার রাগ করবেন, তার উপর আবার আমাকেই বকবেন। একে কি বেলি, আমি পড়াচ্ছি আর তুমি একা একা বকবক করছো? তা কি এমন বলছো শুনি? কই না তো ম্যাম, আমি তো কোনো কিছুই বলছি না। অনেক হয়েছে, এবার পড়া বলো। এ ফর কি হয় আর বি ফর বা কি হয় বলো দেখি। বেলি পড়া না পারায় চুপচাপ বসেছিল। তখন মিলি বলে ওঠে, ম্যাম, আমি পারবো। এ ফর অ্যাপল, বি ফর বল। ভেরি গুড মিলি, তুমি গরিব হলেও খুব ভালো স্টুডেন্ট। একদিন তুমি অনেক বড় হবে, দেখো। আর শোনো সবাই, কাল তোমাদের সবাইকে আমাদের স্কুলে লেহেঙ্গা পরে আসতে হবে। তার কারণ হলো কাল আমার জন্মদিন। তাই আমি চাই তোমরা সবাই আমার জন্মদিন উপলক্ষে পার্টিতে লেহেঙ্গা পরে স্কুলে আসো, কেমন? ম্যামের এমন কথা শুনে সব স্টুডেন্টরা ভীষণ খুশি হয়ে যায়। এক পর্যায়ে তাদের স্কুল ছুটি হয়ে যায়। আর মিলি মন খারাপ করে বাড়ির দিকে হাঁটতে থাকে আর বলতে থাকে, আমি ম্যামের জন্মদিনের অনুষ্ঠানে কি করে যাব? আমার জামার মধ্যে তো হাজারটা জোড়া তালি দিয়া, পরার মতো ভালো কোনো জামাই তো আমার নেই। তার উপর আবার লেহেঙ্গা। এই লেহেঙ্গা আমি কোথায় পাবো? মাকে বললে তো মা ভীষণ রেগে যাবে। বুঝতে পেরেছি, আমার বুঝি ম্যামের জন্মদিনে আর যাওয়া হবে না। আচ্ছা, আমি কেন এত গরিব হলাম? কেন কেন আমার সব ইচ্ছে এভাবে শেষ হয়ে যায়? আমি কি কোনোদিনও আমার কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না? কেন আমার সাথে সবসময় এমনটা হয়? মিলি যখন এসব কথা বলছিল তখন পেছন থেকে একটা শিয়ালপরি এসে মিলিকে ডেকে বলে, মিলি, তুমি একদম কষ্ট পেও না, তোমার সব ইচ্ছে পূরণ হবে। তুমি তুমি আবার কে গো? তোমার তো দেখছি দুটো সুন্দর সুন্দর ডানাও আছে। আমি হলাম ইচ্ছে পরি গো।
ইচ্ছে পড়ি। আমি অসহায় পশু পাখিদের সব সময় সাহায্য করি আর তাদের সব ইচ্ছে পূরণ করি। বুঝেছো তো মিষ্টি মেয়ে? তুমি যখন কথা বলছিলে আমি তোমার সব কথাই শুনেছি। তবে শোনো মিষ্টি মেয়ে, তুমি আর কোনো কষ্ট পেও না। এবার তো আমি চলে এসেছি। আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। কেমন? তুমি সত্যি বলছো? সত্যি বলছো তো পরে আমার সব ইচ্ছে পূরণ হবে? হ্যাঁ গো মিষ্টি মেয়ে, আমি সত্যি বলছি, তোমার সব ইচ্ছে পূরণ হবে। দেখো। এই বলে পরি মিলিকে হীরের একটি মূল্যবান লেহেঙ্গা উপহার দেয়। এই হীরের লেহেঙ্গাটি তোমার মিলি। কাল তুমি এই লেহেঙ্গাটাই পরবে। কেমন? এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা হচ্ছে জাদুই লেহেঙ্গা। তুমি এই লেহেঙ্গা পরে যা চাইবে তাই তোমার সামনে এসে হাজির হবে। ও মা, কি সুন্দর হীরার লেহেঙ্গা! কত সুন্দর চকচক চকচক করছে। তোমাকে অনেক ধন্যবাদ কপুরি, আমাকে সাহায্য করার জন্য। সত্যি তুমি অনেক ভালো পরি। তুমিও অনেক ভালো মিলি। ঠিক আছে, এবার তবে আমি চলি। তোমার কখনো প্রয়োজন পড়লে তুমি আমাকে ডেকো। কেমন? এরপর সে পরী অদৃশ্য হয়ে যায় আর মিলি হীরের লেহেঙ্গাটা নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর সে তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে তো তার মা শিয়ালিনীও ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন ম্যামের জন্মদিনের অনুষ্ঠানে মিলি সবার সামনে লেহেঙ্গাটি পরে যায়। সবাই মিলির এমন হীরের লেহেঙ্গা দেখে ভীষণ প্রশংসা করে। এদিকে বেলি একা একা বলতে থাকে, কি ব্যাপারটা কি? আমি তো এসবের কোনো কিছুই বুঝছি না। এই গরিব মিলি এরকম চকচকে একটা লেহেঙ্গা কোথা থেকে পেলো? লেহেঙ্গাটা দেখে তো মনে হচ্ছে এটা অনেক দামি, কিন্তু কোথায় পেলো ও? একবার কি গিয়ে জিজ্ঞেস করবো ওকে? না না বাবা থাক, হয়তো এই গরিব মেয়েটাকে এই লেহেঙ্গাটা কেউ দিয়েছে, নয়তো কারো থেকে ধার করে নিয়ে এসেছে। আমি বাবা ওকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাব না। কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে হয়তো আমাকে বানিয়ে বানিয়ে বলবে। হুম, কিন্তু আমি তো খুব ভালো করেই জানি লেহেঙ্গা কেনার মতো ওর কোনো সামর্থ্য নেই। এরপর কোনো রকম ভাবে ম্যামের জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায় আর সবাই যার যার বাড়িতে ফিরে যায়। এইদিকে মিলি বাড়িতে ফিরে এসে তার মাকে বলে, মা, ও মা, এই দেখো আমি ফিরে এসেছি মা। শোনো, আমি আর কোনোদিনও তোমাকে অন্যের বাড়িতে কোনো কাজ করতে দেব না মা। কিন্তু মা, আমি কাজ না করলে তুই খাবে কি বলতো? আর সংসারই বা চলবে কি করে? সে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এই দেখো আমি কি করি। জাদুই লেহেঙ্গা, জাদুই লেহেঙ্গা। আমাদের এই কুড়ে ঘরটা একটা সুন্দর প্রাসাদের মতো বাড়ি বানিয়ে দাও। আর আমাদের অনেক টাকা, স্বর্ণমুদ্রা ইত্যাদি দিয়ে দাও, যাতে আমাদের আর কখনো কোনো কষ্ট করতে না হয় আর কোনো অভাবও না থাকে। এরপর সত্যি সত্যি তাদের কুঁড়ে ঘরটা অনেক সুন্দর প্রাসাদের মতো একটি বাড়িতে রূপান্তরিত হয় আর সেই বাড়িতে অনেক স্বর্ণমুদ্রা ভরে যায়। এসব কিছু দেখে তো মিলির মা এবং মিলি দুজনেই বেশ খুশি হয়। ধন্যবাদ তোমাকে জাদুই লেহেঙ্গা। সত্যি তুমি আমাদের ভাগ্য একদম বদলে দিলে। আমাদের আর কখনো কোনো কষ্ট করতে হবে না। এভাবে এক পর্যায়ে মিলিদের সব অভাব দূর হয়ে যায় আর ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর ওই পরীর দেওয়া হীরের লেহেঙ্গাটির সাহায্যে অনেক গরিব পশু পাখিদেরও সাহায্য করতে থাকে। কই গো ভাই ব্রাদার, দাদা বৌদি, চাচা চাচি, আন্টি খালা, এসো এসো। তোমাদের ভাঙড়িওয়ালা মিচকে যে এসে গেছে। তোমাদের ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে এসো। এই টিন ভাঙা, প্লাস্টিক ভাঙা, তামা, লোহা, সিলভার, জামা, সেরা জোতা, প্লাস্টিক ভাঙা, মগ ভাঙা, বদনা ভাঙা, যা কিছু আছে নিয়ে এসো। এই থাম থাম, ভাঙড়ি কত করে নিস? বাঘ মামা, আমি কম দামে নেই না, বেশি দাম দিয়ে ভাঙড়ি জিনিস নেই। আমি হলাম উদার ভাঙড়িওয়ালা, মাত্র 2 টাকা কেজি। হি,
মাত্র 2 টাকা কেজি, এত কম দাম? পাক মামা, তুমি মনে হয় এসএসসিতে অঙ্কে পাশ করেছো, তাই অঙ্কে কাঁচা, তাই কিছু জানো না। আর জানবেই বা কি করে? তুমি তো আর আমার মতো এসএসসিতে ফেল করোনি। তুমি কি জানো স্যারেরা আমাকে জুতার অ্যাওয়ার্ড দিয়েছিল? অনেক মূর্খ দেখেছি, তোর মতো এত গন্ডমূর্খ দেখিনি। যা ভাগ শালা, তোর কাছে এত কম দামে বিক্রি করব না আমি। আরে যাও যাও, চলে যাও। তোমার মতো অশিক্ষিত পশুর কাছে আমিও কি আর ভাঙড়ি কিনবো? এই ভাঙড়ি ভাঙড়ি, লোহা ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিক ভাঙা, তামা ভাঙা, হাড়ি ভাঙা, এসো এসো এসো, নিয়ে এসো, যার যা আছে নিয়ে এসো। উফ, কি শীত বাবারে, শরীরে আমার জমে যাচ্ছে। মাইরি, এক ঢিলে 2 পাখি, পাছা দিয়ে আগুন ঢুকে শরীর গরম হবে, আর সেই গরমে ডিমও সিদ্ধ হবে। কত বুদ্ধি আমার! উল্লালা উল্লালা, সুন্নানা সুন্নানা, লা 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 লা। ধুর বাবা, সাইকেলের প্যাডেল মারতে মারতে পা দুটো আমার ব্যথা হয়ে গেল। এই যার যার বাড়িতে ভাঙাচোরা আছে, সব নিয়ে ছুটে চলে এসো, আমার কাছে চলে এসো। ভাই ব্রাদার, দাদা বৌদি, কই গো, তাড়াতাড়ি চলে এসো। কই গো গ্রামবাসী, সবাই কোথায় গেলে? আমি শহর থেকে সুন্দরী বউ নিয়ে এসেছি গো। আমার মিষ্টি একটা বউ, দেখে ফেরে না নয়ন, হাজার জনম দেখেও যারে ভরবে না তো মন। আমার মিষ্টি একটা বউ, দেখে ফেরে না নয়ন। আমার দুষ্টু একটা বর শুধু জ্বালায় সারাক্ষণ। আমার দুষ্টু একটা বর শুধু জ্বালায় সারাক্ষণ। হাজার জনম জ্বলেও তবু চাইরে জ্বালাতন। আমার দুষ্টু একটা বর শুধু জ্বালায় সারাক্ষণ। ইরে মাইরি, কি সুন্দর বউ, ইচ্ছে করছে জড়িয়ে আদর করি। ইরে, বউটা কোথায় গেল? আরে, বউটা তো চলে গেল। না না, আমিও একটা বউ চাই, আমি বিয়ে করব। হ্যাঁ, বিয়ে আমার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে রাজি, সামনে শুক্রবারই বিয়ে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রস্তুতি নিন। ঠিক আছে। ঘটক মশাই, ঘটক মশাই, একটা বউ দিন না। আরে যা যা, তো তো বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, আরো বিয়ে? একথা বলবেন না ঘটক মশাই, এই দুনিয়ায় বাপ মা ভাই বোন আমার কেউ নেই। এরপর যদি বিয়ে না হয় তাহলে কি নিয়ে বাঁচবো বলুন? দয়া করে আমার একটা ঘটকালি করুন না প্লিজ। এই চুপ কর, চুপ, আর হুক্কা হুয়া করে কাঁদতে হবে না। চল, পাত্রী দেখতে যাব। ইরি মাইরি, তাহলে চলুন। কবে আইবে আমার পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে। কাকিমা, পাত্র একদম ঝাকাচ মাল, আপনার মেয়ে একদম সুখে শান্তিতে থাকবে। ও আচ্ছা আচ্ছা, তা বাবা তুমি কি করো? আমি আমি তো ভাঙড়ি বেচি। শাশুড়ি মা, বিয়ের পর আপনার সব ভাঙড়ি আমি কিনে নেব। কই কই, আপনার মেয়েকে ডাকুন, বিয়ে দিবেন না? কি ভাঙড়ি বেচিস তুই? ওরে শালা ঘটক, তুই একটা ভাঙড়িওয়ালাকে আমার মেয়ের জন্য এনেছিস? তবে রে, বাপরে বাপ, অনেক বাঁচা বেঁচে গেলাম। আমি জীবনে অমত ঘটকালি করলাম না, জীবনে এমন ঝাঁটার বাড়ি খাইনি। শালা হারামজাদা, তোর জন্যই এত কিছু হয়েছে। যা, ভাগ এখান থেকে, দূর হ। না না, আমাকে বিয়ে দিতেই হবে, বউ না নিয়ে আমি যাব না। মায়েরই নো মানে না, আমি তোর ঘটকালি করব না। যা ভাগ, ঘটকালি করবেন না, দাঁড়া। ওরে বাবা, আর আচার দিস না, ছিঁড়ে যাবো তো। থাম থাম, আমি তোর বিয়ে দেব। ও ঠিক আছে ঠিক আছে, যা, তুই বসে যায়। ইয়াহু, উরে, আমি বিয়ে করব, বউয়ের আদর পাবো। কই কই, আমার বউ কোথায়? দেখি দেখি, এই যে,
এটা হলো তোর বউ, এটার সাথেই তোর বিয়ে হবে। কলাবতী। সবাই সানাই বাজাও রে, ঢাক পেটাও রে। হ্যাঁ, এই কলা গাছ আমার বউ হবে, কিন্তু আমি তো শিয়াল, শিয়ালের বউ কলা গাছ। তুই শিয়াল কে বলেছে? তুই তো একটা মাথা মোটা, এই কলা গাছকে যে বউ হিসেবে পেয়েছিস এটা তো তোর ভাগ্য। তোর মতো মাথা মোটাকে গ্রামের কেউ বিয়ে করবে না। দাঁড়িয়ে না থেকে মালা বদলটা সেরে ফেল, নইলে এটাও তোর কপালে জুটবে না। না না, আমি বউকে হারাতে চাই না, অনেক কষ্টে পেলাম, হোক সেটা কলা গাছ। বউ, ও বউ, আমি তোমাকে অনেক ভালোবাসবো জানো, তুমিও কিন্তু আমাকে ভালোবাসবে, কেমন? আজকে তো আমাদের বাসর রাত। আজ বাসর হবে আমাদের। কি লজ্জা, কি লজ্জা। এই বল্টু, যা কাজে লেগে পড়। কলা গাছগুলো থেকে কলা সংগ্রহ কর, তারপর গাছগুলো মাঝখানে কেটে ফেলবি, ঠিক আছে? জমি আবার চাষ করতে হবে। ঠিক আছে মালিক। ইরে মাইরি, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বউকে গুতাচ্ছিস? তবে রে। মালিক, মালিক, আমাকে বাঁচান, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচান আমাকে। মরে গেলাম, মরে গেলাম রে। এই মিচকে, মারছিস কেন? পারবো না তো কি করব, ও আমার বউকে গুতাচ্ছে, চরিত্রহীন লম্পট কোথাকার। এই, তোর বাড়িতে বউ নেই রে, অন্যের বউকে গোতাগুতি করিস? আরে চুপ মাথা মোটা, এখানে তোর কোনো বউ টউ নেই, এটা আমার জমি, এগুলো আমার কলা গাছ। যা ভাগ এখান থেকে। এই বল্টু, সব কলা গাছগুলো কাট, যত সব পাগলের দল। ই, আমার বউকে কেটে ফেলবে? না না, এ হতে পারে না, আমার প্রাণ থাকতে তা হতে দেব না। এ চোর চোর চোর, ধরো সবাই, একে ধরো ধরো। বউ, সোনা বউ, তুমি একদম চিন্তা করো না, তোমার স্বামী সব সময় তোমাকে রক্ষা করবে। কলা গাছকে বিয়ে করে ভালোই উপকার হয়েছে মায়েরি, কলা গাছের পাতায় শুতে পারছি মায়েরি, আবার কলাও খেতে পারছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, লা 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 লা। আমার শাশুড়ির শখ দেখে মরে যেতে ইচ্ছে করছে। বুড়ো বয়সে কিনা কলা পাতায় খাবার খাওয়ার শখ হয়েছে। মরণ, এখন কলা পাতা পাই কোথায়? এই কে রে, কে ওখানে, কে? এ কি, আমার বউয়ের পাতা ছিল কেন? হায় হায়, হারামজাদি, আমি তোকে ছাড়বো না মাইরি, আজ তোর কল্লা কাটবো আমি। আহারে বউ, তোমার খুব কষ্ট লেগেছে তাই না? তুমি কষ্ট পেও না, তোমার গোড়ায় আমি সার দিব, কিন্তু তার আগে বউকে তো নিরাপদে রাখতে হবে, নইলে ওই শয়তান বাঘিনী আবার বউয়ের পাতা কাটতে আসবে। কি করি, কি করি? না, বউ তো ঘরেই ঢুকছে না মাইরি, কি করি এখন? পেয়েছি বুদ্ধি। বউ, আর কোনো চিন্তা নেই, তুমি এখন ঘরের চালের উপর, এখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দেখেছো তোমার স্বামীর কত বুদ্ধি, অনেক ভালোবাসি গো বউ তোমায়। হায় হায় রে, আমার বউয়ের এ কি হাল হয়ে গেল। বউ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে নিয়ে আসছি। কলা গাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, দেখি তো কলা গাছ কোথায়। ও বাবা, এ তো একটা কলা গাছ, মজা করে খেয়ে নেই। ডাক্তার বাবু, এই দেখুন, আরে আরে, আমার বউকে খেয়ে ফেললো রে। ডাক্তার বাবু, ওই হাতিকে ধরুন, আমার বউ। ডাক্তার বাবু, যে করে হোক আমার বউকে বের করে দিন,
আমার একমাত্র বউ মায়েরই। আরে ভাগ্নে, চাপ নিস না, আমি আছি তো। হাতিকে পাদাতে হবে, পাদালেই সমস্যার সমাধান। ওরে বাবা, ডাক্তার বাবু, এত বড় ইঞ্জেকশন দিয়েন না, দয়া করুন। ওরে বাবা রে, ইরে মাইরি, বউ বউ, থামো থামো, হায় হায় রে, আমার বউ তো উড়ে গেল রে। ওগো স্বামী গো, আমাকে নিচে নামাও। ও বাবা, কি সুন্দর বউ। আচ্ছা বউ, তুমি তো কলা গাছছিলে, তাহলে শিয়ালিনী হলে কি করে মায়েরি? আসলে আমি শেফালি শিয়ালিনী। আমি অতিরিক্ত সুন্দর জন্য সব ছেলেরা আমাকে বিরক্ত করত, আর এটা সহ্য করতে না পেরে আমার বাবার সৎ মা তান্ত্রিকের সাহায্যে আমাকে কলা গাছ বানিয়ে দেয়। তবে তান্ত্রিক বাবা বলেছিল যদি কোনো হাতি এই কলা গাছ খায় আর পাত দেয় তাহলে আমার অভিশাপ কেটে যাবে। হাতি কলা গাছ খেয়েছে, তারপরে পাত দিয়েছে, এরপর পাদের সাথে আমার বউ বেরিয়েছে। কি মজা, কি মজা। বউ, চলো চলো, ঘরে চলো, আজ রোমান্টিক করে বাসর করব। বাবা, বাবা, আমাকে দয়া করে একটু সাহায্য করো না বাবা। আমি যে অনেক অসুস্থ। ডাক্তার আমাকে দামি দামি ফল খেতে বলেছে, কিন্তু টাকার অভাবে আমি কোনো দামি ফল খেতে পারি না বাবা। আহারে, বেচারার কত দুঃখ। কিন্তু এই আপেলগুলো তো আমি আমার বউয়ের জন্য কিনে এনেছি। সবাই বলে এ সময় নাকি ভালো মন্দ খেতে হয়। এদিকে ওনাকে দেখে তো আমার ভীষণ মায়া হচ্ছে। এবার আমি কি করব? ওই আপেল কটা আমাকে খেতে দাও না বাবা। এই নিন, এই আপেলগুলো আপনি রাখুন। ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই নাও, এই কলা দুটো তুমি রাখো বাবা। আরে আরে, এসব আপনি কি করছেন কি? এগুলো আমাকে দিতে হবে না, এগুলো বরং আপনি আপনার কাছেই রাখুন। তোমাকে দেওয়ার মতো যে আমার কোনো কিছুই নেই বাবা। এই আপেলগুলোর বিনিময়ে আমি তোমাকে এই কলা দুটো দিলাম। এগুলো কখনো না কখনো তোমার উপকারে আসবে। যাক বাবা, ভালোই হলো, এই কলা দুটো আমার বউ খেতে পারবে। বউ, ও বউ, তুমি কিনা রান্না করছো? বলছি তোমার আর কতক্ষণ লাগবে? আমার যে ভীষণ খিদে পেয়েছে। আরে, আর একটু সবুর করো তুমি, এই তো প্রায় হয়ে এসেছে। আমি রান্না করছি, ততক্ষণে তুমি খাবারের জন্য পানি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ। ও মা গো, ও বাবা গো, ও গো, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। এই দেখো কি হয়েছে। কি বউ, তুমি পড়ে গেলে কি করে? তোমার আবার কোথায় কষ্ট হচ্ছে বলো তো? ওগো, আমার যে প্রসব বেদনা উঠেছে, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে দাইমাকে ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি করো, যাও। একটু সহ্য করো বউ, আমি এক্ষুনি দাইমাকে ডেকে নিয়ে আসছি। তুমি আর একটু সহ্য করো। চলো চলো, ঘরে চলো। তোমার ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। যাও যাও, ঘরের ভিতরে গিয়ে ছেলের চাঁদ মুখখানা দেখে এসো। বিধাতারে কেমন বিচার, এতদিন পরে আমার ঘরে একটা ছেলে এলো, আর সে কিনা কোনোদিনও চোখে দেখতে পারবে না। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো। বিধাতা যখন দিয়েছেন, তবে ওকে নিয়ে যে আমাদের সুখে থাকা উচিত। বিধাতার কাছে কোনো কিছু নিয়ে অভিযোগ করতে নেই গো, তাহলে যে তিনি রাগ করবেন। দাদা, এই দাদা, তোর কি খবর বলতো? কবে থেকে আমি তোকে বলছি বাপের রেখে যাওয়া ভিটেটা ভাগ কর। ভিটেটা ভাগ না হওয়া পর্যন্ত আমি যে মনে একদমই শান্তি পাচ্ছি না। সে কি রে ভাই, তুই কিনা এখনই ভিটেটা ভাগ করতে চাইছিস? বিয়ে শাদী হোক, সন্তান হোক, তারপর না হয় ভিটেটা ভাগ করিস।
আমি অত সব বুঝি না বাপু। জমি ভাগ করতে বলেছি, তোমাকে জমি ভাগ করতে হবে। এত সব জ্ঞানের কথা শোনার মতো কোনো সময় আমার কাছে নেই। ওগো তুমি আর মানা করো না, যেটুকু ভিটে মাটি আছে ভাগাভাগি করে নাও, সেটাই যে তোমার জন্য ভালো হবে গো। হ্যাঁ, তাও ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে আমি তাই করব। কি ভেবেছোটা কি? হ্যাঁ, আমি কি কোনো কিছু বুঝি না নাকি? অন্ধ একটা ছেলের জন্ম দিয়েছে, কদিন পরে ভিটে মাটি সবকিছু বিক্রি করে ওই অন্ধ ছেলের চিকিৎসা করাবে। না না, আমি কিছুতেই আমার জমির ভাগ ছাড়বো না, জমির ভাগ আমি নিয়েই ছাড়বো। এই নিন চিজকে, এটা আপনার জমির দলিল। আর এই নিন মিজকে, এটা আপনার জমির দলিল। এভাবেই দিন কাটতে থাকে। গরিব মিচকে রিক্সা চালিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। এইদিকে মিচকের ছেলে অন্ধ গুড্ডুও ধীরে ধীরে বড় হতে থাকে। বাবা গুড্ডু, চল বাবা চল, খেয়ে নিবি চল, যা আছে তাই খেয়ে নে বাবা। কালকে যে আমি তোর বাবাকে মাংস আনতে বলবো, এবারে আর রাগ করে থাকিস না। আয় বাবা আয়। ভাবি, আরে ও ভাবি। কি হয়েছে রে চিচকে, তুই এমন জোরে জোরে আমাকে কেন ডাকছিস? বলছি কি ভাবি, আমি যে একটা খবর শুনলাম, তোমাকে যে আমি কি করে বলি। আসলে দাদা। কি কি হয়েছে কি তোর দাদার? তুই থামলি কেন চিচকে? বল, তোর দাদার কি হয়েছে? বল বলছি। বলছি কি ভাবি, দাদার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদার বেঁচে নেই। আমাদের কি হয়ে গেল ভাবি? না না, এটা কিছুতেই হতে পারে না। হে খোদা, আমার কি হয়ে গেল? হায় ঈশ্বর, এবার আমাদের কি হবে? কি ভাবি, তুমি দয়া করে কথা বলো, কথা বলো গো। তোমার আবার কি হলো? কাকু, ও কাকু, মায়ের কি হয়েছে? মা কোনো কথা কেন বলছে না? ও কাকু, মা কথা বলো, মা কথা বলো। তোর মা যে মারা গেছে গুড্ডু, ভাবি যে আর নেই। দাদার মৃত্যুর কথা শুনে ভাবিও যে মারা গেল। ভাবি হয়তো এই কষ্টটা সহ্য করতে পারেনি। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। খোদা, তুমি আমার সঙ্গে এমন অবিচার করতে পারো না। আমার বাবা মাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার কাছে। ভাই ভাবি দুজনেই তো মারা গেল, আর এখন যে এই অন্ধ ছেলের দায়িত্ব আমার কাঁধে ছুটবে। না না, আমি কিছুতেই এই প্রতিবন্ধীর দায়িত্ব নিতে পারবো না। তার থেকে ভালো আমি কটা দিন গা ঢাকা দিয়ে থাকি। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমি আবার ফিরে আসবো। বউ, আরে ও বউ, কোথায় গো তুমি? কি হলো কি বউ, তুমি সাড়া দিচ্ছ না কেন? বউ, বাবা গুড্ডু, এই গুড্ডু। আরে আরে, কে কে আমাকে এভাবে রাখছে? কে রাখছো? এটা তো বাবার কণ্ঠ মনে হচ্ছে, কিন্তু এখানে আবার আমার বাবা কোথা থেকে আসবে? একা একা কি এমন বিড়বিড় করছিস গুড্ডু? আমি তোর বাবা বলছি, তোর মা কোথায় গেছে রে? বাবা, তুমি কিনা বেঁচে আছো? এতদিন তুমি কোথায় ছিলে বাবা? বাবারে, আমি যে অ্যাক্সিডেন্ট করে এতদিন হাসপাতালে ভর্তি ছিলাম। অ্যাক্সিডেন্ট করে আমি যে আমার পাটা হারিয়েছি, আমার যে কোনো জ্ঞান ছিল না, তাই তো আমি তোদেরকে কিচ্ছুটি জানাতে পারিনি। বলছি কি বাবা, তোর মা কোথায়? বাবা, মা যে আর নেই বাবা। তোমার মৃত্যুর খবর শুনে মা যে স্ট্রোক করে মরে গেছে বাবা। কাকু বলেছিল তুমি নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো। হায় খোদা, এসব আমি কি শুনলাম? এসব খবর শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? শেফা, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে বলো তো? তোমাকে ছাড়া আমরা বাঁচবো কি করে? বলছি কি ভাগ্নে, তুই আর কাঁদিস না। যা হবার তা তো হয়েই গেছে, কেঁদে আর কি লাভ হবে বলতো? যা হয়েছে তা তুই মেনে নে ভাগ্নে, আর কষ্ট পাস না। এই নে ধর তোর ঔষধ আর তোর রিপোর্ট। বাবা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। এতদিন আমি ঠিক মতো খাইনি, প্রতিবেশীরা যা দিয়েছে তাই খেয়েছি। আমার যে খুব খিদে লেগেছে বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা। ঘরে যে কোনো খাবার নেই, আর আমার এমন শরীর নিয়ে আমি তো কোনো কাজও করতে পারবো না। হে খোদা, আমি কি করে আমার ছেলের মুখে খাবার তুলে দেব? বাবা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। হ্যাঁ হ্যাঁ, একটা উপায় আছে। আমি বরং চিচকের বাড়িতে যাই, ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমাকে খাবার দেবে। বাবা গুড্ডু, তুই বরং ঘরে থাক, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এ কি, বাড়িতে যে তালা ঝুলছে, চিচকে আবার কোথায় গেল? এবার তো মনে হচ্ছে আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিরে চিচকে, তুই আবার দরজায় তালা লাগিয়ে গিয়েছিলি কোথায়? কে কে দাদা, তুমি এখানে? তুমি আবার এখানে কি করে এলে? আর তাছাড়া কোথা থেকেই বা এলে?
কোথা থেকে এসেছি মানে? আমি তো বাড়ি থেকে এসেছি। লোকের কথা শুনে তুই কি ভেবেছিস আমি মরে গেছি? একবার সত্যিটা জানতেই চেষ্টা করিসনি। যাকগে, বাদ দে সব কথা। তোর কাছে কিছু খাবার থাকলে আমাকে খাবার দে। এ, বললেই হলো নাকি? আমি কি এখানে খাবারের দোকান নিয়ে বসেছি নাকি যে তোমাকে খাবার দেব? যাও যাও, এখানে কোনো খাবার দাবার কিচ্ছুটি হবে না। ভাইয়ের এমন কথা শুনে শিয়ালটি মনে মনে ভীষণ কষ্ট পায় আর মন খারাপ করে বাড়িতে চলে যায়। আরে আরে, এ কি? এ আবার আমি কি দেখছি? রান্নাঘরে এমন কলা গাছ কোথা থেকে এলো? কি অদ্ভুত ব্যাপার। সে যাই হোক, কলা গাছ দুটো যখন জন্মই নিয়ে নিয়েছে তখন থাক, এদেরকে আর কাটবো না। বাবা গুড্ডু, আমাদের রান্নাঘরের ভিতরে দুটো কলা গাছের জন্ম হয়েছে। আমি যখন থাকবো না তখন এই কলা গাছ দুটো তোকে সাহায্য করবে। বাবা, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, তাহলে দুটো কলা গাছ আমাকে কি করে সাহায্য করবে বাবা? আমি যখন থাকবো না তখন তুই এই কলা গাছগুলো থেকে কলা নিয়ে বাজারে বিক্রি করে খেয়ে পরে বাঁচতে পারবি রে বাবা। তাই আজ থেকে তুই এই কলা গাছ দুটোর বিশেষ যত্ন নিবি, তাহলে তোকে আর না খেয়ে থাকতে হবে না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এরপর ছোট্ট গুড্ডু কলা গাছগুলোর যত্ন নিতে থাকে আর এর মধ্যে নিজকে মারা যায় আর অন্ধ গুড্ডু পুরোপুরি একা হয়ে যায়। এতদিন পর যে আমার সেবা যত্ন কাজে লেগেছে, দুটো গাছ থেকেই কলা ছড়ি বের হয়েছে। যাক বাবা, আমার যে আর কোনো চিন্তা রইলো না। আরে বাহ, এ আমি কি দেখছি? গরিবের রান্নাঘরে কিনা দুই কলা গাছ, বেশ ভালোই কলা ধরেছে। এই কলা গাছের কলাগুলো আমি চুরি করে বিক্রি করব, আর আমি সেই টাকা দিয়ে বরং আমার ধার দেনা শোধ করব। গাছে তো বেশ সুন্দর কলা ধরেছে, কিন্তু এই কলাগুলো কাঁচা নাকি পাকা সেটা আমি কি করে বুঝবো? এ কি, কলাগুলো তো শক্ত, তার মানে কিনা কলাগুলো এখনো পাকেনি। আমি বাবা অপেক্ষাতেই থাকবো, যেদিন কলাগুলো পেকে যাবে সেই দিনই বরং আমি আসবো। এই তো কলাগুলো পেকে গেছে। হা হা হা। অন্ধ গুড্ডু কিছুতে টেরই পাবে না যে ওর কলাগুলো পেকে গেছে। আগে আমি ওর গাছের কলাগুলো চুরি করব, তারপর ওকে তাড়িয়ে ওর বাড়ি ভিটেও আমি দখল করে নেব। হা হা হা। এই সব কলা আমার। আমাদের শরীরে একদম হাত দিবি না, আমরা কোনো সাধারণ কলার গাছ নই। একজনের আদেশে আমরা এখানে জন্ম নিয়েছি, আমাদের কাজ যে এখনো বাকি আছে। আমাদের কাছ থেকে কলা নেওয়ার কোনো অধিকার তোর নেই। হা হা হা। সাধারণ নও তোমরা কিনা অসাধারণ? বলছি, এমন অসাধারণ জিনিসই তো আমার দরকার। এখন যে আমার অনেক কলার দরকার, এই কলা বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই সাবধান, একদম সাবধান বলে দিচ্ছি। নিজের ক্ষতি করতে না চাইলে এখান থেকে চলে যা। একদম লোভ করিস না, যদি লোভ করিস তবে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। চলে যা, চলে যা বলছি এখান থেকে। হা হা হা। ক্ষতি? আমার আবার কিসের ক্ষতি? হা হা হা। তোমরা দুটো সাধারণ কলা গাছ হয়ে আমার কোনো কিছুই করতে পারবে না, বুঝেছো? আরে আরে, এ কি এ কি? আমি অন্ধ হয়ে গেলাম কি করে? আমি তো কিছু দেখতেই পারছি না। হায় হায় খোদা, এটা আবার আমার সঙ্গে কি হলো? আমি যে সবকিছু অন্ধকার দেখছি। হায় ঈশ্বর। এই কি কাকু, তুমি এভাবে চিৎকার কেন করছো? আর এই ঘরে বা তুমি কি করছো? আমাকে দয়া করে তুই মাফ করে দে গুড্ডু। আমি যে লোভ করে আমার চোখের আলো হারিয়েছি, এখন আমার কি হবে ঈশ্বর? কি হলো এসব? আমি তো এসবের কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেখি তো কলাগুলো পেকেছে কিনা। এই তো, কলাগুলো তো দেখছি পেকেছে, নরম লাগছে। একটা খেয়ে দেখি তো কেমন মিষ্টি। এ কি? এ আবার কি করে সম্ভব? আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। এই কলা কি এমন আছে যে আমি একটা কলা খাওয়া মাত্র চোখের দৃষ্টি ফিরে পেলাম? তোমার বাবার ভালো কর্মের ফল আজকে তুমি পেলে। আমরা তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি, আজ থেকে তোমার আর কোনো কষ্টই হবে না। হ্যাঁ, আর এই দুটো গাছের কলা কোনোদিনও শেষ হবে না। এখন থেকে তুমি এই কলা গাছের কলা বিক্রি করে নিজের জীবনযাপন ভালোভাবেই করতে পারবে। আমরা তোমাকে সবসময় সাহায্য করব। বাবা, মা, এই দেখো দেখো, তোমাদের গুড্ডু সবকিছু দেখতে পাচ্ছে। আর যদি তোমরা বেঁচে থাকতে তাহলে আমি তোমাদের দু চোখ ভরে দেখতে পারতাম। বাবা, মা।